স্কলার ছেলেগুলো বাংলা ছেড়ে কলকাতা ছেড়ে সব চলে গেছে, আমরা যেটাকে বলি ব্রেন ডেড। এটার কারণটা কি? এটা কি কি পরিবর্তন আনা যাবে বা আপনার কি মত? ব্রেন ড্রেন ইজ এ কনসিকুয়েন্স। ডক্টর বিধান রায়ের পর থেকে উনি চলে যাওয়ার পর অবনতিটা ঘটেছে। ভারতবর্ষের প্রথম কম্পিউটার কিন্তু কলকাতায় আছে, কলকাতায় যেখান থেকে বাচ্চারা ট্রেনিং নিয়েছে, কম্পিউটার সম্বন্ধে শিখেছে, কিন্তু তার ফলটা কারা পেল? হ্যাঁ। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, গুরগাঁও, মাদ্রাস, বম্বে, পুনে। আমার মনে আছে আমরা ট্রেনে যাওয়ার জন্য লাইন দিতাম, টিকিট কাটতাম, একটা এরকম টিকিট আসতো। সেটা যখন কম্পিউটারাইজেশন হবে, এই সিপিএম কিন্তু প্রচন্ড প্রতিবাদ করেছে। কেমন আছেন বলুন? ভালো। আচ্ছা, অনেক বছর পর কলকাতায় আসছেন। হ্যাঁ, কলকাতায় অনেক বছর পরেই আসলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের একটা টান আছে আমার, এখানে তো বাঙালি। আমি পশ্চিমবাংলারই ছেলে, হয়তো বাইরে কাজ করেছি, পড়াশোনা শুরু করেছি, তো টানটা থাকবে। আর মনে হয় যে এই যে সময়টা, যেটা পশ্চিমবঙ্গের জন্য প্রচণ্ড, যেটাকে আমরা বলি মেক অর ব্রেক, পরিবর্তন, একটা মহাপরিবর্তন। সেইটাই জন্য আমি এখানে এসেছি, থাকতে চাই, কিছু করতে চাই, যৌথভাবে করতে চাই, সবাই মিলে। কত বছর পর আপনি আসলেন কলকাতায়? বিদেশে কত বছর ছিলেন? বিদেশ বলতে দেখুন, আমি চিরকালই দিল্লিতে ছিলাম, তারপর আমি বম্বেতে কিছুদিন কাজ করেছি, তারপর বিভিন্ন জায়গায় চায়নাতেও কাজ করেছি, আফ্রিকাতেও করেছি, মিডল ইস্টেও করেছি, ইউএসএতে আমার রেসপন্সিবিলিটি ছিল। মোটামুটি জীবনযাত্রাতে সব জায়গাতেই আমার কাজ করতে হয়েছে। এত বাইরে ঘুরেছেন আপনি, বিদেশে 40 বছর তো হবে বাইরে আছেন। 40 না, ইয়ার্স বাইরে মানে কলকাতার বাইরে 40 বছর তো আছি বাইরে। তার মধ্যে আমি বিভিন্ন দেশে কাজের জন্য যেতে হয়েছে। আফ্রিকাতে হ্যান্ডেল করেছি প্রজেক্ট, মিডল ইস্টেও করেছি, চায়নাতে ছিলাম। সেখানে আমার সৌভাগ্য হচ্ছিল যে আমি ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে ওনার সঙ্গে কিছু কিছু কাজ করতে পেরেছি, ওনার মেন্টারিংও পেয়েছি। সেটা একটা প্রচন্ড বড় উপলব্ধি আমার জন্য। আর তাছাড়া ইউএসএ, মানে মোটামুটি ধরেন। ইউএসএ কোথায় ছিলেন? ইউএসএ তে আমাকে যেতে হতো কাজে, ইস্টার্ন কোস্টে মোস্টলি, তাও মিডলে। রিলায়েন্সেও তো ছিলেন আপনি বলছিলেন, রিলায়েন্সে আমি চিফ মেন্টর ছিলাম। টেক্সটাইল বিজনেসে ছিলাম। আচ্ছা। আর আহমেদাবাদে ছিলাম। ওই অনলি বিমল, যেটা ওটাকে ঠিক করা, ওটাকে ঠিক করার জন্য। কেন তার আগে আমি HR ডাইরেক্টর ছিলাম অল টেক্সটাইল মিলসের বিজনেসের অফ রেমন্ড। আচ্ছা আচ্ছা। তো ইন্ডিয়া বলুন, ইউএস বলুন, রোমানিয়া বলুন, বেলজিয়াম বলুন, এগুলো আমি আমার আন্ডারে পড়তো। কটা দেশ ছিল আপনার আন্ডারে? এটা দেশগুলো ছিল কোনো কোনো 4-5টা দেশ সবসময় থাকতো যখনই কাজ করতাম। তো এগুলো করতাম, তাতে আমার কালচার, বিভিন্ন দেশের লোকের কালচারটা বুঝতে খুব সুযোগটা পেয়েছি, অনেক কিছু শিখতেও পেরেছি। আর বিভিন্ন লোক, বিভিন্ন দেশ, বিভিন্ন জাত, বিভিন্ন ধর্ম নিয়ে কি করে একসঙ্গে কাজ করতে হয়, সেটা আমি খুব ভালোভাবে শিখতে পেরেছি। বুঝতে পেরেছি। মানে এটা আপনার, এখন আপনি বলছিলেন অ্যাডভাইজার কমিটিতে রয়েছেন, মানে কিছু শিক্ষা বলবো কয়েকটা ইনস্টিটিউটের সঙ্গে, ওটা কি অ্যাডভাইজার? দেখুন, আমি অ্যাডভাইজারি না, আমি সিনিয়র ফেলো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটি টেকনোলজি ইনোভেশন হাব, আসাম। হ্যাঁ, আসামে। নেক্সট, বাট ইজ এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ এমিনেন্স। তো ওখানে আমি এন্টারপ্রেনারশিপ, আর যারা ইনভেস্টমেন্ট আনে কর্পোরেট থেকে, কিছু কিছু প্রজেক্ট আনে, প্রজেক্টের সলিউশন চায়, ডিপ টেক, এআই, সেই সংস্থাতে আমি কিছুটা কাজ করার চেষ্টা করছি। ওখানে করি 4 বছর হয়ে গেল, 5 বার হতে চলেছে। তাছাড়া আমি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভিজিটিং প্রফেসর গুয়াহাটিতে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি অ্যান্ড জুডিশিয়াল একাডেমিতেও আমি হচ্ছি প্রফেসর অফ প্র্যাকটিস। এটা কোথায়? এটাও গুয়াহাটিতে। তাছাড়া আমি আইএমটি হায়দ্রাবাদে পড়াই। আইএমটি হায়দ্রাবাদ? হ্যাঁ, আইএমটি হায়দ্রাবাদে পড়াই। আর আইএমটির ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংটাও আমি দেখি, চেষ্টা করি। তাছাড়া দুটো ইন্টারন্যাশনাল স্টার্টআপ আছে, একটা সিলিকন ভ্যালিতে আর একটা সিঙ্গাপুরে। এই দুটোকে আমি, ওদের যারা প্রমোটার, দুজনই ইন্ডিয়ান, বাট দো ইন্ডো আমেরিকান ইন নেচার,
তো ওদেরকে আমি মেন্টরিং করি। এত সারা বিশ্বে ছড়িয়ে আছে আপনার এই কার্যক্রম, তো এত কাজ করেন কি করে, একা সামলান কি করে? দেখুন একা সামলাই মানে কি, দেখুন একটা অভিজ্ঞতার একটা দাম আছে। সেকেন্ড 40 কথা, years এ। আজকে আমি যা জ্ঞান আর নলেজ অর্জন করেছি, দেখুন আমার বসদের জন্য, আমার যারা আমার সঙ্গে কাজ করেছে তাদের জন্য আমি অনেক কিছু শিখতে পেরেছি। আচ্ছা, আমার সঙ্গে যারা কাজ করেছে বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা আজকে ডাইরেক্টর কি ম্যানেজিং ডাইরেক্টর এইসব পদে ভালো ভালো নামি কোম্পানিতে আছে ভারতবর্ষে। আমার বস যারা ছিলেন তারা মোটামুটি এমডি চেয়ারম্যান সেই পজিশনে ওনারা কাজ করেছেন। আচ্ছা। আর যখন ফাংশনাল ডাইরেক্টর ছিলাম হুম। তখন তো অবভিয়াসলি হুম। আমাকে প্রমোটারদের সঙ্গে কাজ করতে হতো, বুঝতে যারা পেরেছি, মালিক, বুঝতে পেরেছি। চেয়ারম্যান, ম্যানেজিং কাজ করতো। তার থেকে অনেক কিছু শিখতে পেরেছি আমি। খুব ভালো লাগছে ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আমাদের অতিথি পার্থবাবু, পার্থ দাশগুপ্ত মহাশয়, ওনার জীবনের অনেক গল্প যে আপনাদের প্রেরণা দেবে, অনুপ্রেরণা দেবে, শুনতে থাকছি। ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। পার্থবাবু, এত বছর পর কলকাতা আসলেন, বাংলাটাকে কিভাবে দেখছেন? কি অবস্থা আমাদের বাংলা, কি মনে হচ্ছে? অর্ধেক আপনাদের মতো মানুষ, স্কলার ছেলেগুলো বাংলা ছেড়ে, কলকাতা ছেড়ে সব চলে গেছে। আমরা যেটাকে বলি ব্রেন ড্রেন। এটার কারণটা কি? এটা কি পরিবর্তন আনা যাবে, বা আপনার কি মত? দেখুন ব্রেন ড্রেন কথাটা নতুন কিছু না। আমরা দেখবেন ডক্টর বিধান রায়ের পর থেকে উনি চলে যাওয়ার পর অবনতিটা ঘটেছে। আপনি চলে যান 1948-এ ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, হুম। যেটা ভারতবর্ষে মানে যেটা গোড়াপত্তন, যেটা ফাউন্ডেশন, ওটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন। হুম। তাতে পশ্চিমবঙ্গ অনেকটা উপকৃত হয়েছিল। আচ্ছা। আর ডক্টর বিধান রায় তখন কিন্তু দুরকম চিন্তাধারা, কিন্তু ডাবল ইঞ্জিন ছিল ইন এ সেন্স কি উনি এটাকে জায়গা দিয়েছেন, জায়গা। ল্যান্ড দিয়েছেন, কাজ করিয়েছেন, এটা কাজে লাগিয়েছেন। তো দ্য আইডিয়াস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, সেটা কার্যকলাপ হলো বিধান রায়ের টাইমে। আর সেটাই কিন্তু আজকেই সেটাই রয়ে গেছে, সেটাই ইমপ্লিমেন্ট, যেটা হয়েছে সেটাই চলছে, সেটাই রয়েছে। বাকি তো সবকিছু চলে গেল, কিছু নেই। কত হাজার চলে গেল এখান থেকে। তো এখন কথা হচ্ছে যে আপনার প্রশ্নটাকে যদি আমি ভালোভাবে সঠিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করি, ব্রেন ড্রেন ইজ এ কনসিকুয়েন্স। হলো কেন, সেটা হচ্ছে বড় কথা। আপনি জানেন কি না যে ভারতবর্ষের প্রথম কম্পিউটার কিন্তু কলকাতায় আছে। কলকাতায়। আর তাই? হ্যাঁ, না, আমরা শুনেছি জ্যোতিবাবু বাধা দিয়েছিলেন আনার জন্য। ওটা তো পরে। পরে। হ্যাঁ, তো আসলো প্রথম কম্পিউটার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, হুম। প্রথম কম্পিউটার। তো পশ্চিমবঙ্গের একটা কৃতিত্ব এটা, যেখান থেকে বাচ্চারা ট্রেনিং নিয়েছে, কম্পিউটার সম্বন্ধে শিখেছে, কিন্তু তার ফলটা কারা পেল? হ্যাঁ। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, গুরগাঁও, মাদ্রাস, বম্বে, পুনে, এরাই তো মানে দে প্রসপার্ড, মানে এত প্রসপার করেছে। আমাদেরই পশ্চিমবঙ্গে তো শুরু হয়েছে। তো এটা পলিসি বলবো না পলিসি প্যারালিসিস বলবো, এটা তো সিপিএম যা করেছেন। যখন আমার মনে আছে আমরা ট্রেনে যাওয়ার জন্য লাইন দিতাম, টিকিট কাটতাম, একটা এরকম টিকিট আসতো। সেটা যখন কম্পিউটারাইজেশন হবে, এই সিপিএম কিন্তু প্রচন্ড প্রতিবাদ করেছিল। আচ্ছা। প্রচন্ড প্রতিবাদ, তীব্র প্রতিবাদ। তো বাচ্চারা যারা কম্পিউটার নলেজ নিয়ে আছে তারা চলে গেছে। তো হোয়াট ওয়াজ বেঙ্গলস লস ওয়াজ গেইন অফ মেনি আদার স্টেটস। এটা তো তারা ফলটা পেয়েছে, আর ফলটা পেয়েই যাচ্ছে। তো পশ্চিমবঙ্গের বুদ্ধি কোনো অংশে কম না, এটা তো মানতে হবে। আটকানো যাবে, এটাকে আটকানো যাবে? ব্রেন নিশ্চয়ই আটকানো যাবে, কেন যাবে না? আপনাকে এটাকে রিভার্ট করাতে হবে। আপনি আরো এক্সাম্পল দিচ্ছি, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, অ্যাম্বাসেডার গাড়ি প্রথম এখানে হলো। এখন কোনো অটোমেটিভ ইন্ডাস্ট্রি আছে পশ্চিমবাংলায়? নেই। আর তো আপনার হাইটেক পড়াশোনা যেগুলো করানো হয়, ডিপটেক, যেগুলো ফিউচারিস্টিক স্কিলস দরকার, এআই, ব্লকচেন, সেগুলো কি আমাদের আইআইটি খড়গপুর ছাড়া বাকি যত আপনি ইউনিভার্সিটি করেছেন এখানে, তাদের মধ্যে কি তারা পড়ানো হয়? ডু দে হ্যাভ অ্যাডুকেট স্টাফ, ট্রেন স্টাফ টু টিচ? যদি আপনি না করতে পারেন, তাহলে বাচ্চারা যারা পড়ছে তাদের চাকরির সুযোগও পাবে না। তো আমাদের
অনেক প্রচুর কাজ আছে। প্রচুর করে। এই যে 77-এর পর থেকে আজকে 49 ইয়ার্স এর মধ্যে হুম, যেভাবে স্লাইড করে গেছে, হুম। সেটাকে তো আপনাকে আবার ব্যাক আনতে Back হবে। ঠিক। এটা তো প্রচুর কাজ, এটা প্রচুর। আমাদের পশ্চিমবঙ্গের সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। একটা সময় বাংলার শিল্প, বাংলা অনেক দিকে এগিয়ে ছিল। হুম। বস্ত্র শিল্প, ভারী শিল্প, এগুলো অনেক দিক দিয়ে এগিয়ে ছিল। হিন্দ মোটরস বলুন, ডানলাপ বলুন। আজকে 2026-এ সেই ভারী শিল্প বড় কিছু নেই সারা পশ্চিমবঙ্গে, এবং সেই শিল্পের বিনিয়োগও হচ্ছে না। এর কারণ কি? দেখুন, কারণ অনেক রকম আছে। একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাকে বলাই, শুনুন। একটা ম্যাসলস হায়ারার্কি অফ নিডস বলে আছে, রিসার্চ করা, যে মানুষের দু রকম চাহিদা আছে। প্রথম চাহিদা হচ্ছে যেটাকে বলা হয় ভাত, কাপড় আর বাড়ি। হ্যাঁ, বাড়ি। এই তিনটে যতক্ষণ না আপনি পাবেন, বাকি আপনার চাহিদাগুলো কিন্তু আসবে না। হুম। প্রথম এটাকে মেটাতে হবে। হুম। তো লেফটিস্ট আর যারা এরা মানে এখন যারা ডিসপেন্সেশন চালাচ্ছেন পশ্চিমবাংলায়, তারা কিন্তু পশ্চিমবাংলার লোকদের ওই শ্রেণীতে, যেটা প্রথম চাহিদার মধ্যেই রাখতে চায়, তার মধ্যেও শর্টেজে রাখতে চায়। বুঝেছেন? হুম। এটা হচ্ছে মূল কারণ। আচ্ছা। তারপর আসি আপনার মেন প্রশ্নতে, ইন্ডাস্ট্রিগুলো কেন চলে গেছে। ইন্ডাস্ট্রিগুলো চলে গেছে বিকজ অফ ল্যাক অফ সাপোর্ট ফ্রম দি গভর্নমেন্ট, ট্রেড ইউনিয়নিজম। আপনি ইনভেস্টমেন্ট ক্লাইমেট আপনি করেননি, তোলাবাজি আছে, কাটমানি আছে, ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়ে গেছে। তো এর থেকে কত কত লোক, কত কত সংসার ডুবে গেছে। ইভেন মেনি হ্যাভ কমিটেড সুইসাইড, রাইট? হুম, তো হুম। এটাকে আপনাকে বুঝতে হবে। ওই পরিকল্পিত মানে পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রির দরকার নেই, তোমরা ভাই যা আছে থাকো, শর্টেজে থাকো, লিভ ইন শর্টেজেস, আমরা তোমাদের রাজত্ব করবো, আমরা তোমাকে দেখবো। এই পলিসির জন্য আজকে পশ্চিমবাংলা এত দূর পিছিয়ে গেছে। আর যে ইন্ডাস্ট্রিগুলো শিফট করে গেছে, তারা কোথায় গেছে? মহারাষ্ট্রতে গেছে, গুরগাঁওতে গেছে, ব্যাঙ্গালোরে গেছে, হায়দ্রাবাদে গেছে। তামিলনাড়ু ইভেন গেছে। সবচেয়ে লজ্জার বিষয়, আমাদের স্টেটের মানে আমাদের ইস্টার্ন উড়িষ্যা হ্যাঁ। হ্যাজ গ্রোন লিপস অ্যান্ড বাউন্ডস। আর উড়িষ্যা যে গ্রো করেছে এমন তো না না। যে ওখানে বিজেপি সরকার হুম। টাইমে ওরা গ্রো করেছে, ওরা বিজেপি সরকার টাইমে গ্রো করেছে। এটা তো মানতে হবে যে তুমি সহযোগিতা করতে চাওনি হুম। সেন্ট্রাল সেন্ট্রাল সঙ্গে। ইট ওয়াজ এ ওয়েল প্ল্যান্ড পলিসি, হুম। রাইট? তো আমার কি মনে হয় যে এখন নতুন সরকার যেটা আসবে, আমার মনে হয় নতুন আপনি সমীকরণ দেখবেন, নতুন সরকার দেখবেন, তারা এটাকে রিভার্স করবে। তো ইউ হ্যাভ টু ব্রিং ইন ইনভেস্টমেন্ট ক্লাইমেট। আপনার যে ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে ইনভেস্টারদের মধ্যে, সেটাকে আপনাকে ব্যাক করতে হবে। শুনতে পারলেন কেন ভারী শিল্প আসছে না, এবং উনি জানালেন কিভাবে এটাকে পরিবর্তন করা যায়। নতুন যে সরকার আসছে, 2026-এর যে ইলেকশন, নিশ্চয়ই পরিবর্তন হবে, এবং নতুন সরকারের কি করা উচিত ওনার কাছ থেকে আমরা শুনে নিলাম। ট্রাভেল পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে।